প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ 15 নম্বর ক্লাস। বিশেষ কারণের জন্য বোর্ডে করাতে পারলাম না। তা পারমাণবিক নিউক্লিয়াস, আগের দিন আমি নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও নিউক্লিয়াসের ঘনত্ব এই পর্যন্ত আমি পড়েছিলাম। আজকে যেখান থেকে শুরু করছি সেটা হলো তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমরা ক্লাস 10-এ অর্থাৎ দশম শ্রেণীতে তোমরা অনেকটাই জ্ঞান অর্জন করেছিলে। তেজস্ক্রিয়তা বলতে আমরা কী বুঝেছিলাম, যে কতকগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এরা কী করে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত করে, যা ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করে। এগুলো স্বতঃস্ফূর্ত ঘটনা। আর এই যে রশ্মিগুলো নির্গত করছে তা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, কোনো ভৌত প্রক্রিয়ায় এর উপরে প্রভাব ফেলতে পারে না। এই যে ঘটনা ছিল, এর নাম ছিল তেজস্ক্রিয়তা। তা এই তেজস্ক্রিয়তা সম্পর্কে আরও অনেক বিষয় তোমাদের জানতে হবে। এই তেজস্ক্রিয়তার ফলে কি আলফা, বিটা, গামা এই রশ্মিগুলো নির্গত হয়। তোমরা এই রশ্মিগুলির প্রত্যেকে প্রকৃতি, ধর্ম এইগুলো পড়বে। আলফা কণা কি জানো? আলফা কণা হচ্ছে 2He4। বিটা কণা হচ্ছে বলা হয় ইলেকট্রন -1E0। আর গামা কণা হচ্ছে নিস্তড়িত। তাহলে আলফা, বিটা আর গামা এই 3 প্রকার রশ্মি নির্গত হয়। তা এই গামা রশ্মি, গামার আধান ভর কিছুই নেই। এদের মধ্যে তুলনা করবে, আলফা বিটা গামার মধ্যে পার্থক্য বা তুলনা এইগুলো পড়বে। আলফার সঙ্গে বিটা রশ্মির পার্থক্য পড়বে। এছাড়া তোমরা গতদিন পড়েছিলে এক্স রশ্মি বা এক্স রের সঙ্গে গামা রশ্মির তুলনা, এগুলো একটু পড়বে। এগুলো খুবই সহজ আছে, এইগুলো বেশি বিস্তারিত আলোচনা আমি করলাম না। এখন যেটা আমরা পড়ব সেটা হলো তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র। তেজস্ক্রিয়তার দুটি সূত্র আছে, একটা হচ্ছে সরণ সূত্র, তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র। এটা কি বলা হচ্ছে দেখো, আলফা কণা মানে কি বলেছিলাম? হিলিয়াম। তাহলে এই যে আলফা কণার ক্ষেত্রে আমি বলেছি আলফা কণার চিহ্ন হচ্ছে 2He4। তাহলে বলা যায় এর ভর সংখ্যা হচ্ছে 4 একক আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 একক। তা সরণ সূত্রে আমরা কি বলছি, যদি এক্স একটা পরমাণু, এ পারমাণবিক সংখ্যা 4, জেড, আর ভর সংখ্যা হচ্ছে এর থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, একটা আলফা কণা আমি বেরিয়ে যাচ্ছে, মাইনাস করে দিচ্ছি। তাহলে কি হবে? তাহলে দেখো, আমি একটা যদি পরমাণু ওয়াই হয় তাহলে লিখতে পারবো Z-2 আর মাথায় হবে A-4। তার মানে কোনো পরমাণু থেকে একটি আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায় এবং ভর সংখ্যা 4 একক কমে যায়। আর এটা হচ্ছে আলফা বিঘটনের সূত্র বলা হচ্ছে। আর বিটা বিঘটনের সূত্রটা কি দেখো, জেড এক্স একটা পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক জেড, ভর সংখ্যা এর থেকে একটা বিটা কণা বেরিয়ে গেল। বিটা কণা মানে কি পেয়েছি? -1E0। দেখো, জেড থেকে -1 কমে গেলে তাহলে কত হবে? এটা যদি ওয়াই পরমাণু হয় তাহলে লিখবো কি Z+1। জেড থেকে -1 কমে গেল, -1 কমে যাওয়া, +1 বেড়ে যাওয়া, এটা কত? এটা আনচেঞ্জ থাকবে। তাহলে কি, কোনো পরমাণু থেকে একটি বিটা কণা বেরিয়ে গেলে কি হবে? ওর পরমাণু ক্রমাঙ্ক একক বেড়ে যায় কিন্তু ভর সংখ্যা একই থাকে। এটা হচ্ছে বিটা বিঘটনের সূত্র। প্রথমটা হচ্ছে আলফা বিঘটনের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে বিটা বিঘটনের সূত্র।
এবং কথা হচ্ছে এই যে সূত্রটাকে স্মরণসূত্র বলা হচ্ছে। বিজ্ঞানী সোডি ও ফাজান্সের স্মরণসূত্র। স্মরণসূত্র আমরা কেন বলছি? কারণ তোমরা পর্যায় সারণী খেয়াল করলে বুঝবে, এই যে আলফা বেরিয়ে গেল, আলফা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে গেল। তাহলে কি পরমাণুটি আগে যেখানে ছিল তার পরবর্তী এই আলফা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার অবস্থান হলো কোথায়? আর দু ঘর আগে, এক ঘর দু ঘর আগে তার অবস্থান হবে, দু ঘর এগিয়ে এলো, দু ঘর স্মরণ ঘটলো। আর বিটার ক্ষেত্রে কি হবে? যেই বিটা কণা একটা বেরিয়ে গেল কি হবে? +1, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে গেল। তাহলে কি হবে? আগে যেখানে পরমাণুটি ছিল তার পরে এক ঘর এগিয়ে গেল বা এক ঘর স্মরণ ঘটলো। এই যে দু ঘর আলফার ক্ষেত্রে দু ঘর পিছিয়ে আসছে, আর বিটার ক্ষেত্রে এক ঘর এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা একে হচ্ছে স্মরণসূত্র আমরা বলে থাকি। এই যে জেড এক্সে এক্স পরমাণু থেকে আলফা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ওয়াই পরমাণু পাওয়া গেল, তাহলে একে বলা হয় জনক, আর একে বলা হয় দুহিতা। এগুলো তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগতে পারে, মনে রাখবে। একটা হচ্ছে জনক আর হচ্ছে এটা দুহিতা। নেক্সট হলো যে এই যে আমরা কি দেখেছি যে তেজস্ক্রিয় পরমাণুকে রেখে দিলে কি ওর থেকে আলফা বিটা গামা এই রশ্মিগুলো নির্গত হয়। তা এই যে এখন পড়ব তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। পরীক্ষার সময় উল্লেখ করে দেবে যে তেজস্ক্রিয়তার কোন সূত্র। সূচকীয় সূত্রটা কি বলছে? বলা হচ্ছে যে সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুটির সংখ্যার সমানুপাতিক হয়। বিষয়টা কেমন? ধরো ডিটি সময়, টি সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায় পরমাণুর সংখ্যা হচ্ছে n। তাহলে ডিটি সময় হচ্ছে বিঘটন হয়েছে কত? মনে করো dn সংখ্যক। তাহলে একক সময় কত হবে? dn dt। তাহলে টি সময় কোনো পরমাণুর সংখ্যা, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হচ্ছে n, ডিটি সময় বিঘটন হয় dn সংখ্যক। তাহলে একক সময় কত হবে? dn dt। তাহলে বলা হচ্ছে dn dt প্রপোর্শনাল টু n, বা এখান থেকে লেখা হবে dn dt। এখানে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে ল্যামডা দেওয়া হলো। এই ল্যামডা ধ্রুবক, এই ল্যামডাকে বলা হয় তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। ল্যামডার পরিচয় হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। তাহলে dn dt প্রপোর্শনাল টু n, তাহলে dn dt হচ্ছে -ল্যামডা, ল্যামডাটাকে বলা হয় তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। তাহলে এখন বলা হচ্ছে যে নেগেটিভ চিহ্নটা কেন এসছে? এর ব্যাপারটা তুমি কারণ কি দেখো, যত সময় বৃদ্ধি পায়, আমরা অঙ্কে পড়েছি যে ডিওয়াই ডিএক্স মানে কি? ডিওয়াই ডিএক্স হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি। তাই ডিএন ডিটি মানে কি? টির সাপেক্ষে এন এর বৃদ্ধি। কিন্তু দেখো টি যত বাড়ে, মানে টাইম যত বাড়ে, এন তত কমে। তাহলে অ্যাকচুয়ালি এটা নেগেটিভ বোঝাচ্ছে, এই জন্য একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কেন এই নেগেটিভ সাইনটি এসছে। ল্যামডাকে বলা হয় তেজস্ক্রিয় বিঘটনের ধ্রুবক। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই আমরা। তাহলে ডিএনডিটি সমান হচ্ছে ডিএনডিটি ইকুয়াল টু -ল্যামডা n। তাহলে লিখতে পারি dn/n ইকুয়াল টু -ল্যামডা ডিটি। আমরা একটু ইন্টিগ্রেশন করব। ধরো যখন টাইম 0 ছিল তখন তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা ছিল n0, আর টি সময় পরে হচ্ছে n। তো এটাকে একটু ইন্টিগ্রেশন করি। dn লিখব n0 টু n, লিখছি -ল্যামডা ধ্রুবক dt 0 টু t। তাহলে খেয়াল করে এটাকে dx/x, তাহলে কি হবে? log টু দ্য বেস লগ ন্যাচারাল লিখি ln
এভাবে লেখা হয় n0 টু n মাইনাস ল্যামডা, এটা t 0 টু t। তাহলে এটা লিখব লগ ন্যাচারাল বা ln n বাই n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা t, বা n বাই n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, और n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। এটা কিন্তু তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রের এক্সপ্রেশন। এই যে এর মাথায় মাইনাস ল্যামডা টি আছে, n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা তোমাদের পরীক্ষা অনেক সময় বার করতে বলে। তাহলে সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক হয়। নেক্সট হচ্ছে, ধরো কোনো তেজস্ক্রিয় নমুনার 1 গ্রাম ছিল, সে বিঘটিত হয়ে 1/2 গ্রাম হয়েছে কিছু সময় পরে। তাহলে 1 গ্রাম থেকে হাফ হলো। এই যে 1 গ্রাম থেকে হাফ হতে বা অর্ধেক হতে যে সময় লাগে তার নাম হচ্ছে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তাহলে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হতে যে সময়ের প্রয়োজন তাকে বলা হয় ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তা আমরা একটু অর্ধায়ুটা একটু বার করে নিই। দেখো আমরা কি পেলাম, n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে অর্ধায়ু, যদি মৌলটির অর্ধায়ু ধরছি, অর্ধায়ু বা হাফ লাইফ, অর্ধায়ু ধরছি টি। তা টি সময় পর তেজস্ক্রিয় নমুনার সংখ্যা কত হবে? প্রাথমিক কতগুলো ছিল? n0 ছিল। তাহলে টি সময় পরে n0/2 হবে। তাহলে n এর জায়গায় কী বসাবো? n0/2 বসাবো। n0/2 ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, বড় হাতের টি দাও এটা। n0 উঠে যাচ্ছে, তাহলে কী পাওয়া যাচ্ছে? এটা উল্টে দিলে কি হবে? ই টু দি পাওয়ার, আকলন করি, হাফ ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বড় হাতের টি, और টু দি পাওয়ার ল্যামডা টি ইকুয়াল টু 2। একটু উল্টে দিলে মাইনাসটা উঠে যাবে। একটা উভয় পক্ষে লগ নিচ্ছি, লগ ন্যাচারাল, যেটা তোমার জন্য লগ কিন্তু দু রকম, একটা লগ বেস 10 আর একটা ln বলা হচ্ছে, লগ বেস ই, একে আমরা ln লিখি। একটা লগ ন্যাচারাল, একটা মানে একটা সাধারণ লগ, একটা স্বাভাবিক লগ। ইংরাজি বাংলাটা তোমরা একটু দেখে নিও ঠিকঠাক করে, কসকচানি ঠিক ভালো লাগে না, তোমরা দেখে নিও একটু। লগ আর হচ্ছে লন, তাহলে উভয় পক্ষে লন নিচ্ছি, তাহলে কি হবে? ল্যামডা টি লন ই ইকুয়াল টু লন 2। এটা মানে 1 হয়, এটা 1 হয়, দ্যাট মিনস ল্যামডা টি। তোমার ক্যালকুলেটারে লন 2 মান বার করে দেখবে, ক্যালকুলেটার ইউজ করে দেখবে 0.693। দ্যাট মিনস সেখান থেকে কি পাচ্ছি? টি সমান 0.693 বাই ল্যামডা, 0.693 বাই ল্যামডা। এটাই কিন্তু অর্ধায়ুর এক্সপ্রেশন, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। টি সমান 0.693 বাই ল্যামডা।